নিউজ 24 এর নিয়মিত আয়োজন স্বাস্থ্য সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই সময়ের অসুখ বিসুখ। আমরা সবাই জানি মৌসুমি পরিবর্তনের সময়ে বেশ কিছু রোগবালাই হয়, এই যেমন জ্বর, সর্দি, কাশি, কারো হয় অ্যালার্জি, সেই সঙ্গে ডায়রিয়ার প্রকোপও এই সময় বাড়ে। এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো নিয়েই আজ আমরা কথা বলবো। অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছেন কিন্তু সারছে না, তো কি করা যেতে পারে? আবার টিবি বা যক্ষ্মা এই সময় আসলে বেশ দেখা যায়, সারা বছরই দেখা যায়, সে বিষয় নিয়েও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, তিনি সভাপতি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর আয়েশা আক্তার, উপপরিচালক শ্যামলীর টিবি হাসপাতাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাদের দুজনকেই আসলে বিশেষভাবে স্বাগত। এবং ঈদের পরে আসলে এই সময়টাতে বেশ নানা ধরনের সমস্যা আসলে আমরা দেখি। সবচেয়ে বেশি যে সমস্যাটা আমরা এই সময় দেখছি সেটি হচ্ছে সর্দি কাশি। অনেকেরই সর্দি কাশি হচ্ছে কিন্তু সারছে না। আবার ঈদের পরে খাওয়া দাওয়াটাও অনেক বেশি হয়ে যায়, তো শরীরটা একটু খারাপ হয়ে যায়, কেউ ডায়রিয়ায় ভোগেন। কি করণীয় আসলে এই সমস্যাগুলো সমাধানে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ পরবর্তী সময়ে আমরা সবাই রোজার মধ্যে যে সিয়াম সাধনা করেছি, সেই সিয়াম সাধনার পরে সবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসাতে অনেকেরই সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। কারণ আমরা সিয়াম সাধনায় আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই না খেয়ে থাকতাম সিয়াম সাধনার জন্যে। তারপরে প্রথমে যখন খাওয়ার পরে দেখা যায় যে অনেকের ইনডাইজেশন হয়, ডায়রিয়া হয়, গ্যাস্ট্রিক থাকলে বেড়ে যায়, গ্যাসের সমস্যা হয়। সেটা তো স্বাভাবিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে অনেকের। এই জন্য সবাইকে একটু সাবধানে থাকবেন, খাওয়ার দাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। স্পাইসি ফুডগুলো কম খেতে হবে, স্বাভাবিক খাবার খেয়ে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। এছাড়াও এখন সিজন পরিবর্তন, ঋতু পরিবর্তনের সময়, এই সময় বৃষ্টি, ধুলাবালি, ঠান্ডা আবহাওয়াতে যেটা হয় বাচ্চাদের সর্দি কাশি হচ্ছে, এই সময় ভাইরাস জ্বর হচ্ছে এবং ঘরে ঘরে জ্বর। এছাড়াও যেটা দেখা যাচ্ছে মিজেলস, ভাইরাল, এটা একটা মিজেলসটাও ভাইরাস রোগ, সেটাও ঘরে ঘরে বাচ্চাদের হচ্ছে। আর এটা দেখা যাচ্ছে চিকেন পক্স, সেটাও ভাইরাস। এখানে এই সময় ভাইরাস রোগের প্রকোপ বেড়ে যায়, চিকেন পক্সও বেড়ে যাচ্ছে। এই জন্য সবাইকে একটু সাবধানে থাকতে হবে। এগুলো হলে অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে। আর পুরনো রোগ যাদের আছে, বিশেষ করে হাঁপানি, শ্বাসকষ্ট যাদের আছে, এই আবহাওয়া পরিবর্তনে, ঋতু পরিবর্তনে ওনাদের এটার প্রকোপটা বেড়ে যায়। অনেকের কাশি বেড়ে যায়, অনেকের শ্বাসকষ্ট বেড়ে যায়। তারপরে ভাইরাস জ্বর হলে যেটা হয়, সেকেন্ডারি ইনফেকশনের মাধ্যমে নিউমোনিয়া হতে পারে, তখনও শ্বাসকষ্ট যাদের আছে সেদের বেড়ে যায়। বিশেষ করে বয়স্ক যারা, সিওপিডি রোগী যেটাকে বলা হয়, বয়স্কদের শ্বাসকষ্ট, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটারও প্রকোপ বেড়ে যাচ্ছে। এছাড়া স্বাভাবিক যেই রোগ সেটা তো আছেই, তবে এই সময় সবাইকে একটু সাবধানে থাকতে হবে। যখন একটু বৃষ্টি হয়, বাতাস, ধুলাবালি, একটু সাবধানে সবাই চলাফেরা করতে হবে। আর ভাইরাস রোগী যেহেতু এটা ছোঁয়াছে, যাদের ফ্যামিলিতে ভাইরাস রোগটা জ্বর হবে তাকে একটু আইসোলেশনে রেখে তার সঠিক পরিচর্যা করা এবং একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছে জানবো, কিন্তু তার আগে ডক্টর আয়েশা আক্তার, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, একসময় বলা হতো যক্ষ্মা হলে রক্ষা নাই। আপনি সেই যক্ষ্মা রোগীদের যে হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল শ্যামলী, সেখানকার দায়িত্বে রয়েছেন। আপনার কাছে আসলে জানতে চাই, এই সময় কি যক্ষ্মা বেশি হয় বা যারা যক্ষ্মা রোগে আছেন তাদের সমস্যাটা বেশি হয় কিনা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ঈদ পরবর্তী শুভেচ্ছা, ঈদ মোবারক। তো সেটা হলো যে যক্ষ্মা রোগ তো সারা বছর হতে পারে, কিন্তু শীতের সময় প্রকোপটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে, কারণ যেহেতু বদ্ধ পরিবেশে থাকে, একটু ঠান্ডার মধ্যে বদ্ধ পরিবেশে সূর্যের আলোটা হয়তো বাইরে কম যাচ্ছে, যার ফলে ভিটামিন ডিটাও কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তখনই যক্ষ্মাতে আক্রান্ত সম্ভাবনা বেশি থাকে। এমনিতে যক্ষ্মা হলে যেটা হলো ফুসফুসে সেটা হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে। আর আমরা যক্ষ্মা নির্মূলের জন্য তো কাজ করছি 2035 সালের মধ্যে, মানে একদমই আমরা এত কমে পর্যায়ে নিয়ে আসবো যাতে
হুমকি না হয় জনস্বাস্থ্যে, কিন্তু সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই জন্য কিন্তু শনাক্ত বেশি হচ্ছে আগের চেয়ে যক্ষা রোগটা। যদি মৃত্যুর হারটা আগের চেয়ে অনেকটাই কমেছে, তারপরেও কিন্তু মৃত্যু কম না। দেখা যাচ্ছে ডেইলি হয়তো 121-এর বেশি মৃত্যু হচ্ছে হারটা, এবং সারা বছর দেখা যাচ্ছে 40,000-এর উপরে, এবং আক্রান্ত কিন্তু 3 লাখের উপরে হচ্ছে। এই রোগটা নির্মূলের জন্য সবাই মিলে কাজ করতে হবে। সেই লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয় এবং জাতীয় যক্ষ্মা নীতি কর্মসূচি সবাই মিলে আমরা একসাথে কাজ করছি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তো এটা সবাই সচেতন হওয়া দরকার। যক্ষ্মা রোগটা নির্মূল করার জন্য এটা সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য, নিরাময়যোগ্য একটি রোগ। কেন এটাকে নির্মূল করা যাবে না? সেই জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশ একসাথে আমরা কাজ করছি, এবং সবাই সচেতন হওয়া দরকার যক্ষ্মা রোগটা নির্মূল করার জন্য। কারণ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা এই রোগটা ব্যাকটেরিয়া দ্বারা জীবাণু দ্বারা হচ্ছে, এই রোগটা সংক্রামক ব্যাধি। এটা একজন থেকে একজনে ছড়াচ্ছে হাঁচি কাশির মাধ্যমে, যেটা ফুসফুসেরটা। তো সেটা আমি একজন সুস্থ মানুষের 10 জন যদি কেউ আক্রান্ত হয় 10 জনকে কিন্তু ছড়াতে পারে। তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকবে। তো আমরা যেহেতু আমাদের সরকারি পর্যায়ে আমরা বিনামূল্যে হলো ওষুধটা দিচ্ছি, সাথে জিএনএসপার পরীক্ষাটা বিনামূল্যে হচ্ছে, এবং সারা বাংলাদেশেই হচ্ছে। তাহলে কিন্তু এই রোগটা চাইলে নির্মূল করা যায়। যক্ষ্মা রক্ষণে আগে ছিল সত্যি, এখন কিন্তু সত্যি না। ওষুধ আছে, ওষুধ খেলে ভালো হওয়া যায়। এটাই কিন্তু মানুষের মধ্যে এখনও কিন্তু সচেতন না। মানে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখনও পর্যন্ত যক্ষ্মা রোগটা নিয়ে ভাবে না যে না, আমি একটু হলো যে হয়তো আমি যক্ষ্মা রোগী জানলে হয়তো আমাকে সমাজ থেকে আলাদা করে রাখবে, এরকম একটা তাদের মধ্যে মিথ কাজ করে। কিন্তু সেটা কাজ করা উচিত না। যে কোনো রোগ হতেই পারে, যে কারো চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিলে সেটা সুস্থ হওয়া যায়, সেটা কিন্তু অবশ্যই ভাবা উচিত, জানা উচিত। নিঃসন্দেহে। এবং 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস ছিল। সেটা তো আগের মধ্যে ছিল যে উই ক্যান এন্ড টিবি, আমরা পারি নির্মূল করতে। সেটার জন্য দরকার জনগণের সম্পৃক্ততা, অবশ্যই নেতৃত্ব, সম্পৃক্ত জনগণ মিলে একসাথে কাজ করলে অবশ্যই নির্মূল করতে আমরা পারবো, নির্মূল করা যাবে। আরো বিস্তারিত আলাপে আসবো, কিন্তু তার আগে ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, আপনার কাছে আসলে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যে আমরা তো সবাই বলি যে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সাবধানতাগুলো আসলে কি কি, আর সাবধানতার পাশাপাশি আর কি কি আসলে কাজ করলে এখনকার সময়ে এই জ্বর, সর্দি, কাশি থেকে বাঁচা সম্ভব? ধন্যবাদ। সাবধানতা অবলম্বন হলো নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা, আরেকটা হলো প্রিভেনশন। কারণ আমরা জানি যে ডাক্তার এসে কথা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার আগে সেটাকে প্রতিরোধ করা যায়। ভাইরাস রোগ এটা সিজনাল রোগ, এটা হতেই পারে, এবং যেসব জিনিসের টিকা দেওয়া প্রয়োজন, যেমন মিজেলসের জন্যে বাচ্চাদের টিকা দেওয়ার শিশু বয়সে, যক্ষ্মা যেটা করা সেটার জন্য বাচ্চারা যাতে ছোট বয়সে টিকা দেওয়া সেটা নিশ্চিত করতে হবে। আরেকটা প্রতিরোধমূলক ব্যবস্থা হলো আপনার বাসায় যদি কেউ আক্রান্ত হয় তাকে একটু আইসোলেশনে রেখে অন্যরা যেন একটু দূরে থাকে। বাচ্চাদের চিকিৎসার জন্য তার কাছে যেতে হবে, তারপরে তাকে একটু আইসোলেশনে রেখে। যেমন এখন যে জল বসন্ত, যেটা চিকেন পক্স যেটা হচ্ছে, কোনো বাচ্চার যদি চিকেন পক্স হয় বা বড়দের হয়, তাকে অবশ্যই একটা আইসোলেশনে রাখতে হবে, একটা রুমে রাখতে হবে, এবং মশারি দিয়ে আটকে রাখতে হবে। এবং তার যখন শুকাবে তার যে বীজটাগুলো, এগুলো যেন অন্যদের কাছে না যায়, কারণ এটার মাধ্যমে এটা ছড়ায়। তাকে যদি আইসোলেশন আমরা রাখতে পারি, তার থেকে যে সোর্স অফ ইনফেকশন সেটা কমে যাবে, তাহলে সেটা আমরা অন্যরা আক্রান্ত হওয়া কম হবে। যক্ষ্মার ব্যাপারে যেটা বললাম, যক্ষ্মা ফুসফুসে যক্ষ্মা আছে, এটা আবার 2 ধরনের। একটা হলো স্পুটাম পজিটিভ আর স্পুটাম নেগেটিভ। যার স্পুটাম পজিটিভ তাকে অবশ্যই ট্রিটমেন্ট দেওয়ার পরে কিছুদিন আইসোলেশনে রাখতে হবে, কারণ তার কাশিটা যত্র ফালাইতে পারবে না, একটা জায়গায় ফালাবে, এবং সেটা ডিসপোজাল করতে হবে একটা মাটির নিচে, যাতে এটা না ছড়ায়। এছাড়াও মনে করেন যাদের হওয়ার সম্ভাবনা থাকে, বা যারা আমরা একজন স্পুটাম পজিটিভ রোগী, তার ফ্যামিলি সবাইকে স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে, যাতে আরও কারো আছে কিনা। এছাড়া স্লাম এরিয়াগুলো, বস্তি এরিয়াগুলো, যেসব জায়গায় আমাদের এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে, তাদের স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে, যাতে ওইখান থেকে সোর্স অফ ইনফেকশন না আসে। এছাড়াও যেটা করতে হবে, আমাদের সবাইকে হাইজিন মেনটেন করতে হবে, আমাদের ভালো খাবার দাবার খেতে হবে, এবং জনগণকে সচেতন করতে হবে যে এই হইলে আমাদের এই করা উচিত। যদি এই সময় সিজনাল এই যে ডিজিজগুলা এগুলো সাবধানে থাকতে হবে, এবং সর্দি হাসি হলে অবশ্যই তাকে মাস্ক ব্যবহার করতে হবে। জনগণের যে ক্রাউডিং এরিয়ায় গেলে, মানে জনসম্মুখে গেলে অবশ্যই তাকে মাস্ক ব্যবহার করতে হবে, যাতে হাসি কাশির মাধ্যমে যাতে অন্যের না ছড়ায়। ভালো খাবার দাবারের কথা বলছেন, ভালো খাবার দাবার বলতে কি বোঝায় সেই প্রসঙ্গে আপনার কাছে আসবো, কিন্তু তার আগে ডাক্তার আয়েশা আক্তার, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, কিভাবে বুঝবো যে যক্ষ্মা হয়েছে, মানে কতদিন কাশি থাকলে পরীক্ষা করতে হবে যক্ষ্মা? আচ্ছা, সেটা হলো যে আসলে সবার
আগে যেটা ধারণা ছিল শুধু ফুসফুসে যক্ষা রোগটা হচ্ছে, মানে পালমোনারি যেটা আমরা বলি, কিন্তু এক্সট্রা পালমোনারিতে যক্ষা হচ্ছে, মানে ফুসফুসের বাইরে হচ্ছে। বেশিরভাগই ফুসফুসে হচ্ছে 80 থেকে 85%, বাকি কিন্তু ফুসফুস ছাড়া যে, মানে আমি যদি বলি মোটা দাগে যে মাথার চুল এবং হাত পায়ের নখ ছাড়া বডির যে কোনো জায়গায় যক্ষা হতে পারে, এটাই কিন্তু অনেকে আসলে ধারণা ছিল না। কিন্তু এখন কিন্তু এই কয়েক বছর অনেকে ধারণা হয়েছে যে যক্ষা কিন্তু অন্য জায়গায় হতে পারে, বোন টিবি, স্পাইনাল কর্ডের টিবি, এবং হলো যে কোনো জায়গায়, মানে স্কিনে টিবি, তারপরে লিম্ফ নোডে, মানে গ্রাইন্ড টিবিগুলো কিন্তু এখন প্রচুর হচ্ছে, যে কোনো সার্জারির জায়গায় যক্ষা হচ্ছে। ফুসফুসে একটা যে হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে, এবং লক্ষণটা হলো যে 1 নাগারে 3 সপ্তাহের বেশি কাশি, সহজে কাশি তার ভালো হচ্ছে না, রাতে রাতে জ্বর আসছে, এবং তার ওজন কমে যাচ্ছে, এবং খাওয়ার রুচিটাও কমে যাচ্ছে, এবং শ্বাসকষ্ট হচ্ছে। তখন চিকিৎসকের কাছে আসলে, আমাদের কাছে আসলে আমরা বিভিন্ন টেস্ট করাই, জেনএক্সপার্ট মেশিন আমরা টেস্ট করি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রেজাল্টটা পাওয়া যায়। তারপরে স্ক্রিনে টেস্ট করাই আমরা, হ্যাঁ, বিভিন্ন ধরনের কিন্তু আমাদের টেস্টগুলো আছে, সেগুলো আমরা করে তারপর আইডেন্টিফাই করি আসলে যক্ষা রোগী কিনা। কিন্তু এই যে যেটা ফুসফুসেটা জানতে পারছে, ফুসফুসের বাইরে সেটা তো বুঝতে পারছে না। দেখা যাচ্ছে ব্রেনে যদি হয়, সেক্ষেত্রে অনেক দিন মাথা ঝিমঝিম করে, অথবা তার খাওয়ার রুচিটা কমে যায়, অথবা হাড়ে অনেক ব্যথা থাকে, বিভিন্ন টাইপের কিন্তু হয়। এটার জন্য দরকার হলে সচেতন হওয়া যে আমার একটু ব্যথা হচ্ছে, শারীরিক সমস্যা, চিকিৎসকের পরামর্শ শুরুতে নেওয়া। দেরি করলে কিন্তু পেশেন্টটা ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়, ওষুধ ঠিক মতো না খেলে পেশেন্টের মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি, রোগটা আইডেন্টিফাই বেশি দেরি করলে ছড়িয়ে পড়তে পারে। তো সব কিছু মিলে যদি একজন ব্যক্তি সচেতন হয় যে না, আমার একটু শারীরিক সমস্যা দেখা যাচ্ছে, আমি চিকিৎসকের কাছে যাই, সঠিক পরামর্শটা নেই, সময় সঠিক পরামর্শ নিচ্ছে, সেটা কাজে লাগাচ্ছে না, সে টেস্টটাও সে করছে না, কিন্তু সে ওষুধটাও খাচ্ছে না, তাহলে কিন্তু লাভ হচ্ছে না। এটার জন্য দরকার সচেতন হয় এবং চিকিৎসকের পরামর্শ ঠিকমতো মেনে চলা। নিঃসন্দেহে। আর কতদিন কাশি থাকলে যক্ষার টেস্ট করতে হবে? সবচেয়ে বেশি কাশিটা সহজে ভালো হচ্ছে না, কোনো হয়তো অ্যান্টিবায়োটিকে ভালো হচ্ছে না, তার যে বলে গায়ে গায়ে জ্বর আসছে রাতের বেলা, তার এবং মানে ক্লান্ত লাগছে, কাজ করতে তার কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এইসব এগুলোর লক্ষণ থাকেন ফুসফুসের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা হলে যে তার যক্ষা তা না, কিন্তু চিকিৎসকের পরামর্শটা নিতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে শুধুমাত্র ফুসফুসেই যক্ষা, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় যক্ষা হতে পারে। মানে এই বিষয়ে আমাদের কোনো, মানে আমরা যারা সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষেরই আসলে ধারণা নেই যে অন্য কোথাও যক্ষা হতে পারে। যে প্রশ্নটি আসলে আপনার কাছে ছিল, ভালো খাবার দাবার বলতে কি বুঝে? আমরা মনে করি যে ভালো খাবার দাবার বোধহয় অনেক বেশি দামি হবে, আসলে কি তাই, নাকি কম দামের মধ্যে ভালো খাবার হবে? ভালো খাবার দাবার, ভালো খাবার বলতে আপনি কুরমা পোলাও মাংস খাইলে ভালো খাবার দাবার না, সেটা বলতে সুষম খাবার। আপনি শাকসবজি খাবেন, মাছ খাবেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন মাংস খাবেন, ভাত খাবেন, ফল ফুল খাবেন, শাকসবজি খাবেন। সবচেয়ে বড় কথা যেটা, গ্রামে একটা প্রবাদ আছে যে সিজনাল ফল উত্তম প্রতিষেধক হলো সিজনাল রোগের জন্য, এবং এটা দেখা গেছে যে তাই আমরা সিজনের যে ফলগুলা হয় সেগুলা যদি খাওয়া হয় তাহলে দেখা যায় যে আমাদের শরীরে এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আছে। তার একটা উদাহরণ হলো যে এই সময় আনারস বেশি পাওয়া যায়, তারপরে পেয়ারাটারে বেশি পাওয়া যায়, আমরা কিন্তু তরমুজ বেশি পাওয়া যায়। এবং দেখবেন যে আগেকার দিনে বা আমাদের মুরব্বীরা এই বাইরের জ্বর হলে আনারস খাওয়াইতো। তার মানে কি, আমরা কিন্তু এখন এটা ভিটামিন সি দেই, ওই সিজনাল ফুলগুলোতে ভিটামিন সি বা অন্যান্য নিউট্রিয়েন্ট গুলো আছে। এই জন্য আমাদের সবাইকে এবং বাচ্চাদেরও সিজনাল ফলগুলো খাওয়ানোর জন্য অভ্যাস করতে হবে। ওইগুলোর মধ্যে ওই রোগগুলোর প্রতিরোধমূলক ব্যবস্থা থাকবে, শরীরের প্রতিরোধ ব্যবস্থা। আরেকটা হলো যে আপনি সুষম খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়। আমরা যদি সেটা না খাই, আমরা মনে করেন যে শুধু মাংস খেলাম, তাহলে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো ওইভাবে বাড়বে না, ওইটা হয়তো কোনো একটা রোগের জন্য বা প্রতিরোধ হবে, কিন্তু সুষম খাবার হবে না, ভিটামিন ডিফিসিয়েন্সি হবে, অন্যান্য ডিফিসিয়েন্সি। এই জন্য আমাদের সবাইকে মানে সব খাবারই, সেটা অল্প হোক অথবা সস্তা হোক, কিন্তু সুষম খাবার সবাইকে দিতে হবে। এটাই হলো পুষ্টিকর খাবার, যাতে শরীরের নিড ফুলফিল করতে হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য ডক্টর আয়েশা আক্তার। মানে করোনার সময় আমরা খুব শুনেছি যে ভিটামিন ডি নিতে হবে এবং ভিটামিন সি খেতে হবে। এই দুটি বিষয় একটু যদি মানে বলতেন, কতখানি ভিটামিন সি প্রতিদিন খেতে হবে, এবং যখন সর্দি কাশি হয় তখন ভিটামিন সিটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, বলা হয় যে বেশি লেবু খাও তাহলে ভালো হবে, আবার কেউ মনে করে যে লেবু খেলে কাশি বেড়ে যাবে। মানে এই যে নানা ধরনের তথ্য আমাদের কাছে, কেউ বলে কলা খাও, কেউ বলে না কলা খেলে কাশি বেড়ে যাবে। এই যে অনেক ধরনের ভুল তথ্য কিংবা সঠিক তথ্য, এগুলোকে একটু যদি বিশ্লেষণ করে বলতেন। সেটার জন্য বললো যে তাহলে সুষম খাবার, ব্যালেন্সটা একটা সবার আগে দরকার, যে মাছ মাংস থাকবেই, সাথে হলো ফলমূল সবই থাকবে, হ্যাঁ, ভিটামিন সিও খাবে। সেক্ষেত্রে কোনোটাই বেশি পরিমাণে খাওয়া কিন্তু যাবে না,
এই যে অনেক আছে না যে এই সময়টা তার সিজনের সময় যে লেবুটা খুব বেশি খাচ্ছে, খুব বেশি খাওয়া দরকার নেই, একটা লেবু হাফটাই কিন্তু আনা সারাদিনে 24 ঘন্টার মধ্যে। তো সেটা হলো যে আমাকে পরিমাণ মধ্যে খেতে হবে, যে আমি কমলাটা খেলাম, মানে একটা কমলা খেলাম বা লেবু খেলাম, শাকসবজি খেলাম, কিন্তু প্রচুর পরিমাণ খাওয়া দরকার নেই। এই যে ব্যালেন্স ডায়েট, আমি আসলে সকালটা কি খেলাম, দুপুরে কি খেলাম বা রাতে কি খেলাম, এটা ব্যালেন্স ডায়েটটা মেনটেন করে খেতে হবে। তাহলে কিন্তু ভিটামিন ডিটা তো সূর্যলোকে পাওয়া যায়, একটু বাইরে হাঁটাহাঁটি করা, সকাল দুপুর 12টা পর্যন্ত রোদের মধ্যে অবশ্যই হাঁটতে হবে। ভিটামিন ডিটা কিন্তু শরীরে তৈরি করতে হবে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যতই বাড়বে ততই কিন্তু আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। হয়তো ব্যাকটেরিয়া ভাইরাস সবই ঢুকবে শরীরে, কিন্তু আমাদের যুদ্ধ করে টিকে থাকে এগুলো, যদি আমার ক্ষমতা ভালো থাকে। আর যদি ইমিউনিটি ক্ষমতা কম থাকে, ক্যান্সারের রোগী বা বিভিন্ন ধরনের রোগী তো আমাদের আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রোগ বাসা বাঁধে। আর যাদের ক্ষমতা ভালো, এক্সারসাইজ করছে, বাইরে হাঁটছে, অক্সিজেনটা নিচ্ছে, কার্বন শ্বাসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে ফেলে দিচ্ছি, অক্সিজেনটা আমরা নিচ্ছি। তো সব কিছু মিলে বডির একটা মেনটেন, এটা আসলে দরকার, যে ঠিক মতো ঘুমানো 7 থেকে 8 ঘন্টা, রাতে আর্লি ঘুমানো, সকালে আর্লি ওঠা, একটু হাঁটাহাঁটি করা, একটু ভিটামিন ডিটা সূর্যের আলোটা নেওয়া, এবং ব্যালেন্স ডায়েটটা মেনটেন করা। যে ফলমূল তো খাবো, সাথে শাকসবজি ফলমূল থাকবে, মাছ মাংস থাকবে, আর ডালটা তো প্রোটিন থাকে, ডালে কিন্তু খাওয়া যায়। প্রতিদিন মাংস খেতে হবে তা না, ডালেও কিন্তু এটা প্রোটিন আছে। সব কিছু মিলে আমাদের ব্যালেন্স ডায়েটটা মেনটেন করলে কিন্তু শরীরটা ভালো থাকবে। জি, নিশ্চয়ই। আমরা আবার একটু যক্ষ্মার বিষয়ে আসতে চাই, সেটি হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। এটা আসলে কেন হয়, একটু যদি আমাদের বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। আমাদের এখন একটা চ্যালেঞ্জ, যে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বলতে আমরা টিবিতে যে 4টা ড্রাগ ইউজ করি বা অন্যান্য ড্রাগগুলো ইউজ করি, সেটার কার্যকারিতা কম। মেইন ওষুধ হলো রিফাম্পিসিন, এটার যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা ধরে নিই যে ড্রাগ রেজিস্ট্যান্স। এছাড়া অন্যান্য যেটা আইএনএস, ইথামবিউটল, পাইরাজিনামাইড সহ অন্যান্য যদি একের অধিক হয় তাহলে এটা মাল্টিপল এমডিআর টিবি বলি বা মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্স টিবি বলি। এটার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হলো ট্রিটমেন্ট কমপ্লিট না করা। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। ইনকমপ্লিট ট্রিটমেন্ট ওয়ান অফ দি কারণ হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। একজন লোক ট্রিটমেন্ট খাচ্ছে, 1 মাস খাওয়ার পর সে ভালো ফিল করতেছে, দেখা যায় যে আমাদের দেশের সচেতনতার অভাবে আর টিবির ওষুধ খেলো না, তার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকে। ওই রোগটা আবার যখন হবে তার আর এই ড্রাগটা কাজ করবে না বা 1-2 কাজ করবে না। ওই রোগ উনি যখন আবার আরেকজনকে ইনফেক্টেড করবে, ওনার থেকে যখন আরেকজন ইনফেক্টেড হবে, ওই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স জীবাণুটা দিয়ে কিন্তু আরেকজন ইনফেক্টেড হবে। তখন তাকে যদি আমরা নর্মাল ট্রিটমেন্ট, যেটা ফার্স্ট লাইন আমরা যে ক্যাটাগরি 1 দিই, তাহলে তাকে সেটা কাজ করবে না। আচ্ছা। এবং এটা আরও বিপজ্জনক। তখন দেখা যাবে যে কাজ করবে না, সে আরও বেশি তাকে রেজিস্ট্যান্স করে, এটা তখন পরবর্তী যাকে ইনফেক্টেড করবে দেখা যাবে যে 1টা বা 2টা ড্রাগ তখন আর কাজ করতেছে না। এবং সেটাই হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। এবং এটার জন্য আমাদের সবাই সচেতন থাকতে হবে। সেই সচেতনের কি, যাকে টিবি হবে তাকে অবশ্যই 6 মাস ওষুধটা রেগুলার খেতে হবে, আচ্ছা। তাহলে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা কম। আর সেকেন্ড হলো যে যদি এই ধরনের পাওয়া যায় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কোনো রুগী আছে, তাকে অবশ্যই আমাদের সেকেন্ড লাইন যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের যে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, সেটা যেতে হবে এবং তাকে আইসোলেশন করে রাখতে হবে, যেন তার থেকে অন্য কাউকে আবার না ছড়ায়। কারণ আমরা তাকে ট্রিটমেন্ট করতেছি, তার থেকে যদি আরেকজনের ইনফেকশন হয়ে যায়, সে কিন্তু আরেকজনকে ছড়াবে। সুতরাং যার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, তাকে আইসোলেশনে রেখে যে নিয়ম আছে সেই অনুযায়ী তাকে সেই পরিমাণে আবার যে 18 মাস বা যতদিন আমরা খাওয়াই সেই অনুযায়ী ওষুধ খেতে হবে, যতক্ষণ পর্যন্ত তার ছড়ানোর ক্যাপাসিটিটা নেগেটিভ, স্পুটাম নেগেটিভ না হবে। আচ্ছা। এবং এই জন্য আমাদের সবাই সচেতন হতে হবে। এবং আমাদের যদি কোনো রুগী দেখা যায় যে 2 মাস ট্রিটমেন্ট করার পরেও কাশিতে তার জীবাণু নেগেটিভ হচ্ছে না, পজিটিভে আছে, তাহলে অবশ্যই তাকে সাথে সাথে আমাদের ওই ড্রাগ রেজিস্ট্যান্সের যে টেস্টগুলো সেগুলো করে নিশ্চিত করতে হবে যে এটা মানে রেজিস্ট্যান্স টিবি না, মাল্টি রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি হয় তাহলে তাকে আমরা সেকেন্ড লাইন ট্রিটমেন্টে চলে যাব। এই জন্য আমাদের চিকিৎসক এবং আমাদের যারা রুগী এবং আমাদের যারা রুগীর পরিবার সবাইকেই সচেতন হতে হবে। আর এই জন্য সবাইকে অবশ্যই আমি বলবো যে
ট্রিটমেন্ট কমপ্লিট করতে হবে, মাঝখানে ওষুধ ছাড়া যাবে না। ছাড়া যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই সবাই এটা করে, ওষুধটা খেলে একটু ভালো হয়ে যাচ্ছে, যখন 1 মাসের মধ্যে আসে খাচ্ছে না, ভালো তো হয়ে গেছে, কেন 6 মাস খাবো? এটা যে খেতে হবে, এটা কোর্স, এটা 6 মাস বা 9 মাস, কারোর ক্ষেত্রে 9 মাস, কারোর ক্ষেত্রে 12 মাস, সেটা তারা মানতেই চায় না। এই যে মানতে না চাওয়ার কারণে কিন্তু আরো বিপদে পড়ে। আর এমডিআর হলে তো পেশেন্টের মৃত্যু ঝুঁকি অনেক বেশি, সেই ছড়ায় সংক্রমক একদম বেশি হয়, মানে অতিমাত্রা সংক্রমক সেই পেশেন্টটা হয়ে যায়, ছাড়ার জন্য নিজের জন্য। সরকারের যে ডটস প্রোগ্রাম, সেটার আসলে অগ্রগতি কতখানি? সেটা অগ্রগতি অনেক বেশি, এবং এটা খুব একটা মানে বলো যে সফল একটা প্রোগ্রাম। কারণ ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, যেখানে রোগীটা আসার পরে সরাসরি এখানে যা ওষুধটা নিচ্ছে, ফলাপে থাকছে, এবং খুব দ্রুত কিন্তু সেটা কার্ডের মাধ্যমে ওষুধটা পেয়ে যাচ্ছে। সারা বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা সফল প্রোগ্রাম, এবং এই ডটসের মাধ্যমে কিন্তু পরিচিতি পেয়েছে যক্ষা রোগটা সহজে নির্মূল করা যায়। এবং এটা একটা ভালো একটা জিনিস, পেশেন্টের জন্য অবশ্যই ভালো, কারণ সে রোগীটা ফলাপে আসছে, ওষুধ ঠিক মতো সে খেতে পারছে। অনেক কাছে 1 মাস খেয়ে ছেড়ে দিচ্ছে, সেটার অবকাশটা অনেকটা কিন্তু কমে যাচ্ছে, কারণ সে ফলাপে আসলে সে জানে যে না, আমার এই সমস্যা হচ্ছে, ওষুধটা খেতে হবে কন্টিনিউ, তাকে বারবার করে কাউন্সেলিং করা হয়। এটা খুবই সফল প্রোগ্রাম, এবং এটাকে আমরা কিন্তু সারা মানে বাংলাদেশে কিন্তু আছে, প্রত্যেকটা সেন্টারে ডট সেন্টার আছে, এবং টিবি ওষুধটা সেখান থেকে নেওয়া হচ্ছে। এবং এটা বলবো যে অবশ্যই এটা হলো যে আমাদের যে নির্মূলের ক্ষেত্রে অনেকটা কাজে লাগছে। নিঃসন্দেহে। একটি বিষয় আপনি বলছিলেন যে মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে, মানে কতবার হাত ধুতে হবে দিনে, বা কতক্ষণ পর পর হাত ধুতে হবে, আর মাস্কটা কতক্ষণ রাখা যাবে, এই বিষয়ে যদি একটু। এটার আসলে কোনো নির্দিষ্ট গাইডলাইনও নেই বা নির্দিষ্ট নেই। মাস্কটা পরবেন আপনি জনসম্মুখে যখন যাবেন, মানুষজনের কাছে যাবেন, যাতে আপনার কাশিটা অন্য কারো কাছে না ছড়ায়, অথবা আপনি যখন কারো কাছে যাবেন সে অসুস্থ, তার থেকে যেন আপনার কাছে না আসে, এই জন্য আপনি যে মাস্কটা ইউজ করবেন। এই জন্য আপনি যতক্ষণ মানুষের কাছে থাকবেন, যতক্ষণ বাইরে থাকবেন, ততক্ষণ। ঘরে আপনি একা আছেন, মাস্ক নেওয়ার আপনার দরকার নেই। এরকমই হাত ধোয়া, মানে হলো নিজে আমি আক্রান্ত, আমি হাঁচি দিলাম, হাত দিয়ে আটকালাম, আমার হাতে লাগতে পারে, আমি হাত দিলাম। আমি মানুষের কাছে গেলাম, বাইরে আমি হ্যান্ডশেক করলাম অনেকজনের সাথে, তার জীবাণুটা হয়তো আমার হাতে আসতে পারে, আমি সেই সময় হাত দিলাম। আর আরেকটা জিনিস হলো, হাতের থেকে আপনার যাবে কীভাবে? খাওয়ার মাধ্যমে। সুতরাং আপনি যখনই কোনো কিছু খাবেন, খাওয়ার আগে আপনি অবশ্যই হাতটা ধুয়ে খাবেন, তাহলে আপনার হাতে যদি কোনো ময়লা জীবাণু থাকে, তাহলে সেটা আপনার ভিতরে ঢোকার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে যে ওয়ান টাইম মাস্কগুলো আছে, সেগুলো মানে একবার বাইরে ব্যবহার করার পরে কি ফেলে দিতে হবে, নাকি একদিন ব্যবহার করা যাবে? নর্মালি একবার ব্যবহার করার ফেলে দেওয়াই উত্তম, যদি না এটা আপনার ভিজে না যায় বা নষ্ট না হয়। আপনার যদি একবার আপনি দিলেন, ঘন্টা 2 ঘন্টা থাকলেন, ফেলে দেওয়াই উত্তম। তারপরে যদি আপনি ইউজ করতে চান, সেকেন্ড টাইম ইউজ করা যেতে পারে, তবে উত্তম হলে ওয়ান টাইম। এই জন্য এটা ওয়ান টাইম গ্লাস, আপনি একবার ইউজ করলেন, এটা শেষ। আচ্ছা, এই সময় কাশি হলে, জ্বর হলে সারছে না কেন? অনেকে দীর্ঘদিন ধরে ভুগছেন, এটার আসলে কারণটা কি? এটার আসলে অনেক কারণ আছে। এটার দেখতে হবে যে আপনার এক্সিস্টেন্স কোনো রোগ আছে কিনা। আপনার যদি হাঁপানি থাকে বা আপনার সিওপিডি থাকে, এটার সাথে সেকেন্ডারি ইনফেকশন হইলে আপনার যতক্ষণ পর্যন্ত না ওই অনুযায়ী আপনি চিকিৎসা নিচ্ছেন, ছাড়বে না। এই জন্য আপনার ওইটার জন্য আপনার ট্রিটমেন্টটা রেগুলার নিতে হবে, তাহলে আপনার ছেড়ে যাবে। এছাড়া সিজনাল যেই রোগীগুলা, সেগুলো ভাইরাল ইনফেকশন হওয়ার পরে অ্যালার্জি বেড়ে যায়, আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের হাইপাররেসপিরেশন বেড়ে যায়। এই জন্য আপনার প্রপার ট্রিটমেন্ট না নিলে আপনার সেটা হবে না। দ্বিতীয় হলে এটা সেকেন্ডারি কোনো ইনফেকশন হলো কিনা। সেকেন্ডারি ইনফেকশন হইলে আমরা হয়তো সেই অনুযায়ী যদি অ্যান্টিবায়োটিক না খাই, তাহলে হয়তো কাশি বেড়ে যেতে পারে। আর আরেকটা জিনিস হলো যে বারবার এক্সপোজার। আমি হয়তো একটু ভালো হলাম, আমি বাইরে গেলাম, সেখানে ধুলাবালি আছে, আমি হয়তো মাস্ক ইউজ করলাম না, আমি হয়তো ভালো হওয়ার পর আবার ওই এক্সপোজারটা নিয়ে এসে আবার আমার কাশি শুরু হলো। আমি হয়তো ঠান্ডার মধ্যে খেলাম, ঠান্ডা পানি খেলাম বা ঠান্ডা, যার জন্য বারবার থেকে যায়। এই জন্য যখনই বেশি কাশি হবে, আপনার অবশ্যই একদম মানে একজন চিকিৎসকের সাথে আলাপ করে ফুল ট্রিটমেন্টে যেতে হবে। আর আপা যেটা বললো যে 3 সপ্তাহের বেশি কাশি হলে যক্ষার ট্রিটমেন্টটা আছে কিনা, সেটা যে কাশিটা পরীক্ষা করে, এক্স পরীক্ষা করে একটু দেখতে হবে। আমরা আরেকটা প্রসঙ্গে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বর্ষাকাল আসছে এবং এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং বৃষ্টি বাড়লেই তখন দেখা যায় যে ডেঙ্গুর প্রকোপটাও বাড়তে থাকে, বর্ষাকালে বাড়ে। এবার আসলে ডেঙ্গুর জন্য বিশেষ কি সতর্কতা অবলম্বন করা দরকার? মানে সবসময় সতর্কতা অবলম্বন করা দরকার, কিন্তু এবার কি প্রকোপ বাড়বে কিনা? ধন্যবাদ। এটা হলো যে ডেঙ্গু নিয়ে তো আমরা অনেক বছর বসবাস করছি, 2000 সাল থেকে এখন 2026 সাল। তো যদি বলি যে শুরুর দিকে আক্রান্ত অনেক ছিল 2000 সালে, তখন তো মানে আগে ছিল ঢাকা ফিভার, পরে তো ডেঙ্গু নামকরণ হলো।
তারপর মাঝে অনেকটা বছর কিন্তু হলো যে ডেঙ্গু ছিল না, মানে শুধু ঢাকা কেন্দ্রিক ছিল। এরপরে 17-18 সালে শুরু হলো ঢাকার বাইরেও, 19 সালে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। 20 সালে তো করোনা আসলো, তখন তো সবাই করোনার জন্য ডেঙ্গু রোগীর সংখ্যাটা কম ছিল। 21, 22, 23-এ তো সর্বোচ্চ আক্রান্ত ছিল এবং মৃত্যু ছিল অনেক বেশি। 24 সালে 23-এর চেয়ে কিছুটা কম, কিন্তু 25 সালও ছিল। এই বছর তো আগেই বর্ষা, তো শীতের সময় কিন্তু বৃষ্টিপাত শুরু হলো। বর্ষা মৌসুমের আগে বৃষ্টিপাত হলে, থেমে থেমে বৃষ্টিপাত হলে, সেখানে ডেঙ্গু মশা তো ডিম পারবে, মানে বংশ বিস্তারটা রোধ করতেই হবে। আর এখন তো সবাই ঘরে ফুলের টব লাগাচ্ছে বা এসির পানি, ফ্রিজের পানি, সেগুলো তো থাকছেই। সেগুলোর জন্য কিন্তু যে কোনো পানি, সেটা পরিষ্কার হোক নোংরা হোক না কেন, 3 দিন জমা থাকলে সেখানে ডেঙ্গু মশা ডিম পারে, মানে এডিস মশা যেটা, সেটার জন্য সবার আগে প্রতিরোধ করা দরকার, মানে বংশ বিস্তার রোধ করা দরকার। রোগ হলে তো চিকিৎসকের কাছে আসবে, চিকিৎসা তো আছে, কিন্তু যদি প্রত্যেকটা দিন ডেঙ্গু নিয়ে কাজ করতে হবে, নিজস্ব উদ্যোগে কিন্তু কাজ করতে হবে, ব্যক্তি উদ্যোগে কাজ করতে হবে, নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আশপাশটা ক্লিন রাখা। এমনিতে সবাই মিলে তো কাজ করছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর বা অন্যান্য সিটি কর্পোরেশন, সবাই মিলে তো একসাথে তো কাজ করা হচ্ছে, কিন্তু জনগণ সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে, নতুবা কিন্তু ডেঙ্গু প্রভাবটা কিন্তু আগের চেয়ে বাড়তে পারে। কারণ এর আগে বৃষ্টিপাত যেহেতু শুরু হয়েছে, ওয়েদার চেঞ্জ, তারপর আবহাওয়া পরিবর্তন, সব কিছু, জলবায়ু পরিবর্তন, সব কিছুর এফেক্টটা কিন্তু ডেঙ্গুর উপরে পড়ছে। সেটা সচেতন যদি না হয়, তাহলে কিন্তু আক্রান্ত, মৃত্যু অনেক ঝুঁকিটা বেড়ে যাবে। আচ্ছা, তার মানে এবারের ঝুঁকিটা আসলে বেশি। ডেঙ্গুর কি কোনো টিকা বের হয়েছে? এখনো যেটা আছে আন্ডার ট্রায়াল, একদম ডেফিনিট ওই টিকাগুলো দিলে যে ডেঙ্গু প্রতিরোধ হবে ওই ধরনের এখনো মানে বলা যায় না, কিন্তু যেগুলো আবিষ্কার হয়েছে এগুলো এখন আন্ডার ট্রায়ালে আছে আমার জানা মতে। আর আবার যেটা বললো যে ডেঙ্গু প্রতিরোধে হলো সবচেয়ে বড়, মানে আমাদের সচেতন হইতে হবে এবং এই জন্য আমাদের সবার কাজ করতে হবে। সরকারিভাবে তো অবশ্যই যে প্রতিরোধগুলো নিচ্ছে সেগুলা যে ওনারা করবে, আর আমাদের ব্যক্তিগত এবং পারিবারিকভাবে আপনার বাসার আশেপাশে যাতে পানি না জমে এবং এডিস মশার প্রজনন যেই ক্ষেত্রগুলা, আমরা ইদানিং যে আপা বললো যে বাথটব, কোনো জায়গায় পানি আটকে আছে, ছাদে পানি আটকে আছে, সানসেটে পানি আটকে আছে, সেখানে কিন্তু যে প্রজননগুলো হয় ওইটা কিন্তু সরকার দেখবে না, এটার দেখার দায়িত্ব কিন্তু আমার আর আপনার। হ্যাঁ, আবার যেটা বললো ফ্রিজের নিচে যে পানিটা জমে, এসির পানিটা জমে, এগুলো আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই সিজনে আমাদের সবাইকে মশারি, দিনের বেলা অবশ্যই যদি কেউ মশারি, কারণ আপনারা জানেন যে এডিস মশা রাতে মানে দিনের বেলা কামড় দেয়, তারপরেও রাতে এবং দিনে সবসময় আমাদের মশারি ইউজ করা উচিত। আর এখন কিন্তু মশার প্রকোপটা একটু বেশি এবং সেখানে এই জন্য আপনি নিজের উদ্যোগে বাসায় আপনি ইনসেকটিসাইড যেগুলো আছে সেগুলো ইউজ করে মশা যাতে মানে আমাদের না কামড়ায় সেটারও খেয়াল রাখতে হবে। আর এবার একটু বেশি হবে, কারণ হলো যে এবার আর্লিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। এই সিজনে বৃষ্টিপাত খুব একটা হয় না, কারণ আপনারা জানেন বৃষ্টি হওয়াতে বিভিন্ন জায়গায় যে মশার প্রজনন ক্ষেত্রগুলো, ডিমগুলো, সেগুলো আর্লি ফুটে যাবে, যার জন্য একটু মশা এবার একটু বেশি এবং সেখানে আমাদের অবশ্যই সচেতন না হলে দেখা যাবে যে এবার হয়তো বা ডেঙ্গুটার প্রকোপ একটু বেশি হতে পারে আমরা যদি সচেতন না হই। আর যদি সচেতন হই তাহলে হয়তো দেখা যাবে যে না, এরকম কোনো প্রকট হবে না। এবং তার মানে এবার দেখা যাবে যে একটু দীর্ঘ সময় ধরে ডেঙ্গু আসলে অন্য সময় যেটা ওই সময় হয়, কারণ এটা ম্যাক্সিমাম দেখা যায় যে মে জুন এই সিজনে হয়, কিন্তু এবার দেখা যাবে যে হয়তো মার্চে বৃষ্টি শুরু হয়েছে, এপ্রিলে এবার হয়তো একটু আগেই শুরু, যার জন্য দীর্ঘস্থায়ী হওয়ার। যে ডেঙ্গু নিয়ে একটা তথ্য ইদানিং খুব মানে ঘুরছে, সেটি হচ্ছে ডেঙ্গু মশা এখন আর ভোরের দিকে বা সন্ধ্যার দিকে কিংবা দিনের বেলায় কামড়ায় না, কারণ ডেঙ্গু মশা দিন রাত বুঝতে পারছে না, সারাদিনই বাড়িতে লাইট জ্বলে। এই কারণে তথ্যটা আসলে কতটা সঠিক? ধন্যবাদ। সমসাময়িক একটি খুব বার্নিং ইস্যু। এডিস মশা দিনের আলোতে এটা মানুষকে কামড় দেয়। এখন আধুনিক যুগে দিন আর রাত পার্থক্য খুব টাফ, সেই হিসাবে এখন এলইডি লাইট অনেকটা দিনের আলোর মতন, এবং যে আলো থাকে সেটা মানে দিনের মতনই মনে হয়। সেই অবস্থায় দিনেও কামড়াতে পারে, যেমন এডিস মশা কামড় দেয়, রাতেও কামড়াতে, কারণ ওই মশাগুলো তো বাসায় এসে আপনার আশ্রয় নেই এবং সেই আলোতে তারা মানে উঠতে পারে, কারণ আমরা রাতের বেলাও মশা উঠতে দেখি, তার মধ্যে এডিস মশা থাকতে পারে। এটা সম্ভবত ওইটা একটু স্টাডি একটা দরকার পড়বে।
এই জন্য আমাদের সাজেশন হলো দিন রাতে সবসময় সচেতন থাকতে হবে এবং মশারি ইউজ করতে হবে এবং বাসায় যেন কোনো ধরনের মশা না থাকে সেই প্রিকশন নিতে হবে, সেটা ইনসেক্টিসাইড দিয়ে হোক অথবা আপনি নেট ইউজ করেন অথবা মশারি ইউজ করেন অথবা আপনি ফুল স্লিপ ফুল প্যান্টে যাতে আপনার এক্সপোজ এরিয়া কম থাকে সেটা আসলে নিশ্চিত করতে আর হবে। আপনি যেটা বলছেন ওটার জন্য স্টাডি হওয়া উচিত। স্টাডি হওয়া উচিত, অর্থাৎ এখন গবেষণা বিষয়টা আসলে প্রমাণিত নয়। সেটা হচ্ছে এডিস মশা আসলে সন্ধ্যার দিকে আর হচ্ছে ভোরের দিকে বেশি কামড়ায়, সেটির আসলে বিশেষ কারণটা কি? যেটা বলে আসলে গবেষণাতে করা দরকার আছে। এমনি তো আগে যেটা ছিল ডেঙ্গু মশাটা কিন্তু দিনে কামড়াতো বা সকালের দিকে, কিন্তু এখন তো আসলে এডিস মশার ধরনও কিন্তু পাল্টে গেছে, তার উপসর্গগুলো আগের মতো কিন্তু নেই। অনেক দিন ধরে সে দীর্ঘ কিন্তু এখন 26টা বছর ধরে যখন একজন মানে কোনো একটা রোগ থাকে সে যখন তার মতো করে জেনেটিক মিউটেশনের মাধ্যমে সে বেঁচে থাকতে চেষ্টা করে এবং তাই হয়েছে। আগের মতো উপসর্গগুলো থাকে না, আগের মতো তীব্র জ্বরও কিন্তু থাকে না, অনেকে মানে বুঝতেই পারে তো ডেঙ্গু হয়েছে, হয়তো একটু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে অথবা একটু লুজ মোশন হচ্ছে অথবা মাথা ব্যথা, সে জানেই না তো ডেঙ্গু, অথচ টেস্ট করে দেখা পজিটিভ। এই পেশেন্টগুলো কিন্তু মৃত্যুঝুঁকিটা অনেক বেশি, যেহেতু 4টা সেরোটাইপ আছে ডেন 1, 2, 3, 4, যার জন্য কিন্তু ভ্যাকসিনটা এইভাবে কিন্তু আসলে করা যাচ্ছে না, কারণ কোনটা দিয়ে আসলে আক্রান্ত হলে তো সেটা লাইফ টাইম ইমিউনিটি ডেভেলপ করে। তো সব কিছু মিলে আমাদের দরকার হলে যে কোনো সময় সে কামড়াতে পারে এটা মাথায় রেখে আমাদের এইভাবে কাজ করতে হবে। ডেঙ্গু মশা থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের বংশবিস্তার রোধটা করা দরকার এবং যখন বাইরে বেরোচ্ছি বা ঘরে থাকছি অবশ্যই আমাদেরকে ওই ফুল স্লিভ জামা কাপড় পরা এবং ঘুমানোর সময় সে যখনই ঘুমায় না কেন মশারির মধ্যে থাকতে হবে। মশারির মধ্যে থাকতে হবে। এবং একবার ডেঙ্গু হয়ে গেলে কারো যদি দ্বিতীয়বার ডেঙ্গু হয় তাহলে তার রিকভার করা খুব কঠিন, তখন আরো খারাপের দিকে যায়, কারণ 4টা সেরোটাইপ তো জীবনে সে 4বার আক্রান্ত হতে পারে, ডেন 1, 2, 3, 4, 3 আর 4টা মারাত্মক বলা হয়ে থাকে, যে একবার আক্রান্ত হলে সেকেন্ড টাইম হয়তো 3 দিয়ে আক্রান্ত হলো, সেই পেশেন্টটা একদিনের মধ্যে খারাপ হয়ে যায়, একদিনের মধ্যে সকালে যেতে পারে। এই জন্য দরকার যে আসলে সে মানে সচেতন হওয়া, তার বুঝতে পারা যে না, তার একটু শারীরিক সমস্যা দেখা দিচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, যেহেতু টেস্ট ইজিলি মানে অ্যাভেলেবল সব জায়গায় আছে, সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে, তাহলে টেস্টটা করে নিয়ে তারপর হলে তার সে নিশ্চিত হওয়া দরকার যে আসলে ডেঙ্গু পজিটিভ কিনা, প্রচুর পরিমাণে তরলজাতীয় খাওয়ার মানটা ঠিক রাখা, এগুলো আসলে দরকার। কতদিন জ্বর থাকলে বা কি কি লক্ষণ দেখা গেলে ডেঙ্গু টেস্ট করতে হবে? ডেঙ্গু টেস্ট জ্বর 1 নাম্বার, এবং সিজন তো অবশ্যই একটা, যে সিজনে আপনার ডেঙ্গু প্রকোপ বেশি, হ্যাঁ যেমন এই সিজনে এখন জ্বর হলে ডেঙ্গু টেস্ট অবশ্যই করা উচিত। এবং নর্মালি হাই ফিভার থাকে 102-3 থাকে, সাথে মাথা ব্যথা থাকবে, শরীর ব্যথা থাকবে, কোমরে ব্যথা থাকবে, চোখের পিছনে ব্যথা থাকবে, এই থাকলেই আমাদের যে ডেঙ্গু টেস্টগুলো করা উচিত। এবং ডেঙ্গুর প্রথম দিন 24 ঘন্টার মধ্যে ডেঙ্গু NS1 যেটা বা NS2 যেটা অ্যান্টিজেন টেস্টটা পজিটিভ হয়, তাই জ্বর হওয়ার পরের দিনে টেস্ট করলে আপনি যে এটা পজিটিভ পাবেন। আর সেকেন্ড IgG IgM যেটা, এটা 4 থেকে 5 দিন 6 দিন পরে টেস্ট করলে পজিটিভ হয়। আর এখানে আরেকটা যেটা কথা, যে সাবসিকুয়েন্ট ডেঙ্গু ইনফেকশন মানে 1, 2, 3, 4 যে আছে হইলে রিস্কটা বেশি বেড়ে যায়, কমপ্লিকেশনের রিস্ক বেশি বেড়ে যায় এবং মৃত্যু ঝুঁকি বেশি বেড়ে যায়, কারণ তখনই আপনার যেগুলো হয় ডেঙ্গু হিমোরেজিক শক, হাইপোটেনশন, হিমোরেজ, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং একবার ডেঙ্গু হয়ে গেলে সেকেন্ড টাইম ডেঙ্গু হলে এটা বেশি, এই জন্য অবশ্যই সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে ইদানিং আমরা দেখতে পাচ্ছি সর্দি কাশি জ্বর হলেই, একটা তো জ্বর হলেই প্যারাসিটামল সবাই খেয়ে ফেলে, সেটা আসলে কতদিন পর্যন্ত খাওয়া যাবে বা সেটা কতখানি ভালো শরীরের জন্য, আরেকটি হচ্ছে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে অনেকে, এই ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া বা পরামর্শ নিয়েও বারবার অ্যান্টিবায়োটিক খাওয়া, এটাই আসলে শরীরের জন্য কতখানি ক্ষতিকর? বা 1 নম্বর হলো যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া কারোরই উচিত না, এবং একজন ডাক্তারকে আলাপ করে উনি যেই কয়দিন দিবে সেই কয়দিনই খাওয়া উচিত, কমও খাওয়া উচিত না, বেশিও খাওয়া উচিত না। দ্বিতীয়, জ্বরের জন্য প্যারাসিটামল বা সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন, এটা আপনি 1 টাইম খেতে পারেন, বাট বেশি খাওয়া উচিত না পরামর্শ ছাড়া। অমুকে খেয়ে এটা ভালো হয়েছে বা আমি জ্বর আসছে 2 দিন প্যারাসিটামল খাই যাই, কিন্তু না, আপনি জ্বর আসলে প্রথম দিন আপনি খাবেন জ্বরটা কমানোর জন্য, তাও জ্বরটা কমানোর জন্য। সর্দি পড়তেছে আপনি একটা অ্যান্টিহিস্টামিন খান যেটা কমানোর জন্য, তারপর অবশ্যই একজন ডাক্তারদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তবে আমার সাজেশন হলো যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিশ্চয়ই, এই বিষয়ে আপনি কি বলবেন? একই কথা বলবো, কারণ যত অ্যান্টিবায়োটিক খাওয়া যাবেই না নিজের মতো,
এবং খেলে কিন্তু ডাক্তারের পরামর্শে ফুল কোর্সটা কমপ্লিট করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7 দিন ওষুধ দিচ্ছে, 3 দিন খেয়ে খাচ্ছে না, এটা কিন্তু অহরহ হচ্ছে এবং ফার্মেসি থেকে নিজের মতো কিনে খাচ্ছে। প্যারাসিটামল খেতে গেলে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হুটার করে অনেকেই কিন্তু প্যারাসিটামল খেয়ে ফেলতেছে, মাথা ব্যথা প্যারাসিটামল খাচ্ছে, জ্বর হচ্ছে, কিন্তু এটা ঠিক না। আগে পরীক্ষা করা উচিত তার আদৌ কি সমস্যাটা আইডেন্টিফাই করে, যতটা উপসর্গ মাত্র আইডেন্টিফাই করে রোগটা চিহ্নিত করা দরকার, তারপর সেই চিকিৎসা নেওয়া দরকার। আচ্ছা, আমি সেই আপনার সাথে একটু একটা অ্যাড করতে চাই। আমরা যেমন আগে আলাদা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, সেম অবস্থা আমরা অ্যান্টিবায়োটিক খাই, আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স করে দিচ্ছি এবং এটা আগামী দিনে আমাদের জন্য মানে লাইফ থ্রেটেনিং অবস্থা হবে। কারণ যেভাবে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হচ্ছে, এটা কিন্তু একমাত্র এটার জন্য যথাযথভাবে অ্যান্টিবায়োটিক খাওয়া, অপর্যাপ্ত অ্যান্টিবায়োটিক খাওয়া, কোর্স কমপ্লিট না খাওয়া। সুতরাং আমাদের অবশ্যই এখন থেকে সচেতন না হলে ভবিষ্যতে মানে কার্যকরী অ্যান্টিবায়োটিক পাওয়া খুব কঠিন হয়ে যাবে যদি নতুন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত না হয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে দেখা গেল একটা টাইম দেওয়া হয় যে 8 ঘন্টা পর পর খাবেন, এটা কি ঠিক? 8 ঘন্টা পর পর, 12 ঘন্টা পর পর, এই যে সময়টা দেওয়া আছে, এই সময়ে কি একদম 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আগে পরে হয়ে যায় তাহলে কি সমস্যা হতে পারে? খুব একটা সমস্যা হবে না, কিন্তু অ্যাকুরেটলি টাইমে খাওয়াটা ভালো, আরো কার্যকর বেশি হয়। অনেক হয়তো ভুলে যেতে পারে, হয়তো বা 10 মিনিট 15 মিনিট পরে, কিন্তু এর বেশি লেট করা ঠিক না, তাহলে কার্যকারিতা কমে যায়। সময় একদমই শেষ। যে প্রসঙ্গে আমরা শুরুতেই কথা বলতে যাচ্ছিলাম, এই সময় অনেকটা ডায়রিয়া হচ্ছে, ঈদের পরে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে একদম ছোট করে যদি দর্শকের উদ্দেশ্যে কয়েকটা পরামর্শ দিতেন। ডায়রিয়া নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আমাদের হাইজিন মেনটেন করতে হবে। আমরা যে পানিটা খাবো সেই পানিটা যেন বিশুদ্ধ হয় এবং ফুটানো পানি হয়। সবাই তো বিশুদ্ধ পানি কিনে খাবে, ফুটানো পানি হয়। আর আমাদের যত্র খাবার খাওয়া যাবে না, বাইরের খাবার খাওয়া যাবে না, যত্র খাবার খাওয়া যাবে না এবং বাসি খাবার না খাওয়ার জন্য আমি অনুরোধ করব। আর নিজের হাইজিন মেনটেন করার জন্য আপনি যখনই কোনো কিছু খাবার দাবার করবেন, হাতটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর ডায়রিয়া হলে আপনি সেই অনুযায়ী চিকিৎসা করবেন এবং স্যালাইন সহ আপনার যা প্রয়োজন সেই অনুযায়ী। আর বেশি হলে অবশ্যই চিকিৎসার পরামর্শ। এক কথায় যদি বলেন ডায়রিয়া প্রতিরোধ থেকে অবশ্যই বলবো যে হাইজিন মেনটেন করা, এই যে ওয়াশরুম থেকে আসার পর ভালো মতো হাতটা সাবান দিয়ে ধুতে করা, এটা কিন্তু অবশ্যই দরকার। 20 সেকেন্ড ভালো মতো হাতটা ধোয়া, রান্নার আগে পরে, খাওয়ার আগে পরে, এটা মেনটেন করা দরকার। এবং খাওয়ার দিকটা খেয়াল রাখা দরকার। পানিটা কিন্তু ডায়রিয়া মেন কারণ করে, পানিটা আসলে ফুটিয়ে খাওয়া এবং পানিটা ঠিক আছে কিনা সেটা দেখে খাওয়া। এবং সাথে যে কোনো খাবার আমরা রান্না করি কেন সেটা যাতে বাসি না হয়, সেটা যাতে একদম ফ্রেশ খাওয়াটা খেতে পারি, সেটা কিন্তু আমার শরীরের জন্য অনেক কাজে দেয়। অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য যে বাসি খাবার খাওয়া যাবে না, এখন তো সবাই ফ্রিজে রেখে আসলে খাবার খায়। আরো অনেক বিষয় আলোচনা করার ছিল, কিন্তু আজ আর সময় নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হচ্ছে দর্শক, আজকের মতো শেষ করছি স্বাস্থ্য সংলাপ। আগামী সপ্তাহে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।